স্যার লিভার। লিভার, তো লিভারের মধ্যে একটা ব্রুইশিং হয়েছে, এটাকে আমরা কি বলি? স্যার কন্টিউশন। কন্টিউশন। গুড। রুল নাম্বার 37। 37 আছে আজকে? 37 নাই? হ্যাঁ, 37 জি স্যার, অ্যাবসেন্ট স্যার। কি হলো, কতদিন ছিল আবার আগের দিন ছিল না? ওকে, এরপরে দেখো ব্রুইশের আমরা ফিচার গুলো বলতেছি। হ্যাঁ, এটা এটা লেখা হয়েছে ফিচার্স? নো না স্যার। স্যার, লেখা হয়নি স্যার। তাহলে প্রথম কথা হলো ছোট থেকে বড় হইতে পারে। হেমাটোমা ইজ দ্য কালেকশন অফ মোর ব্লাড। হ্যাঁ, সো পিন হেড থেকে নিয়ে হেমাটোমা পর্যন্ত বড় হইতে পারে। মে বি রেডিশ ইন কালার, তারপরে স্লাইটলি রেজড অ্যাবভ দ্য সারাউন্ডিং এরিয়া, একটু ফুলে যাবে, ওটাকে নীলা ফোলা বা লাল ফোলা জখম বলে। পেইনফুল অ্যান্ড টেন্ডার, হ্যাঁ, রাউন্ড অর টেক্স দ্য শেপ অফ দ্য স্ট্রাইকিং পার্ট অফ দ্য উইপন, যে অংশ দিয়ে মারছে ওইটার শেপটা পেতে পারে। মার্জিনস আর ডিফিউজড, বিভিন্ন দিকে থাকতে পারে। এবং নরমালি এটার ব্রুইজ গুলো হয় কিসের? হার্ড ব্লান্ট উইপন সাচ এ স্টোন, স্টিক অর ফিস্ট ব্লো, মুঠি দিয়ে মারছে এমন দিলেও এটা হইতে পারে। ঠিক আছে, তাহলে উইদাউট দ্য ব্রিচ অফ কন্টিনিউটি এক্সট্রাভাসেশন অফ দ্য ব্লাড ইজ নোন অ্যাজ কি? তোমার ব্রুইশ। লিখতে পারছো? লিখতেছি স্যার। রোল নাম্বার 6, 7 আছে নাকি? রোল নাম্বার 6, 6 অ্যাবসেন্ট। রোল নাম্বার 7, 7 প্রেজেন্ট স্যার। হ্যাঁ, স্যার রোল নাম্বার 7 প্রেজেন্ট স্যার। তোমার নাম কি? আব্দুল স্যার মুহাইমিন। আব্দুল মুহাইমিন স্যার। তোমার কোনো সমস্যা যাচ্ছে না? গত দুইটা ক্লাসে তুমি ছিলে না? স্যার আমার নানু মারা গেছিল তো স্যার, বাড়িতে ছিলাম। ভাই তুমি যে কোনো জায়গা থেকেই ক্লাসটা অ্যাটেন্ড করতে পারতা, বুঝছো? মানে এভরিথিং ইজ কারেক্ট, তোমাকে জীবন চালাইতে হবে, কিন্তু দেখো এগুলো এত সেন্সিটিভ ইস্যু, এগুলো নিয়ে কথা বলা খুব ডিফিকাল্ট। কিন্তু তুমি তোমার ক্লাসটা এখন যেহেতু অনলাইনে সুযোগ আছে, তুমি যে কোনো জায়গাতে তুমি সহযোগিতা করতে পারো। ইটস আপ টু ইউ, বাট ডোন্ট মিস লাইক দিস। এরকম ইস্যু কিন্তু আরো আসবে, তোমাকে মানে মানুষের জীবনের বিভিন্ন ধরনের ব্যাপার স্যাপার আছে, এটা আরেকটা লং ডিসকাশন আছে, যে প্রায়োরিটি অফ দ্য প্রায়োরিটাইজেশন স্কিল, মানুষ কোনটাকে গুরুত্ব দিবে। তুমি কি আমার কথা শুনতে পারতেছো? জি স্যার। মনে করো তোমার স্যার। আম্মা অসুস্থ, তোমার ওই দিন প্রফ পরীক্ষা আছে, কোনটা করবা? স্যার প্রফ অ্যাটেন্ড করব। তাহলে আম্মারটা কি এরকম ইয়ে হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে? না স্যার। কি করবা? কি করবা? মা মরলে মরছে, আমি পরীক্ষা দিতে যাবো, ওটা এরকম? হাউ ক্যান ইউ ম্যানেজ? স্যার হ্যাঁ, কি করবা তুমি? এই ছেলে আমার কথা বুঝেই নেয় না। মাহিমিন, জি স্যার। কি করবা তুমি? তোমার আম্মাকে আনট্রিটেড অবস্থায় রেখে দিবা? না স্যার। কি করবা? এই কথা বুঝতেছে নাকি? হ্যাঁ, স্যার ম্যানেজ করে নিব স্যার। কিভাবে ম্যানেজ করবা? তুমি কাউকে বলবা, তোমার ফ্রেন্ড অথবা আত্মীয় স্বজন কাউকে বললা তোমার আম্মার ট্রিটমেন্টটাও যেন হয়, তোমার পরীক্ষাটা যেন ঠিক থাকে। এরকম করে মানুষের জীবনের কাজগুলাকে সে কয়েকটা ভাগে ভাগ করতে পারে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট, একটা হলো আর্জেন্ট, একটা নট ইম্পর্টেন্ট, নট আর্জেন্ট। এর মাঝে তুমি মানে তোমার জিনিসগুলোকে ভাগ করো, এটাকে একটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট স্কিল, উই কল ইট প্রায়োরাইটাইজেশন স্কিল। প্রত্যেক মানুষের একটা কাজের সময় অনেকগুলো কাজ একসাথে এসে পড়ে, তখন তার নিজেকে নিজে ঠিক করতে হয় যে আমার এটা এখন ইম্পর্টেন্ট, তারপরে এটা কোনটা আর্জেন্ট এন্ড ইম্পর্টেন্ট, এই জিনিসগুলা
মানে প্রত্যেকের লাইফে ইম্পর্টেন্ট। কি আমার কথা বুঝছো নাকি না বিরক্ত হচ্ছ কোনটা? না স্যার, বুঝছি স্যার। তুমি এগুলা খেয়াল রেখো, কথা বুঝছো? এগুলা বইলা মনে করো সেন্সিটিভ, একজন মুখের উপর ঠাস করে অন্য কিছু একটা বলে দিতে পারে, তখন তোমার কাছে খারাপ লাগবে। আবার আমরাও তো মানুষ, সবাই মানুষ, তুমি এটা একটা সিস্টেম, এটাকে তুমি কভার করো। এনিওয়ে, তো ওই দিন 2 দিন ক্লাসে ছিল না করে লিখছো তুমি? হ্যাঁ, স্যার ওই আর প্রথমে যেগুলো আইটেম কার্ডের টপিক আছে ওগুলো স্যার সব লিখে নিচ্ছি। আর বাকি 2 জন যে আমরা পড়াইলাম, ওন্ডের ক্লাসিফিকেশন, তারপরে তোমার এব্রাশন পড়ানো হলো, স্যার এগুলো কোনো স্যার ওগুলো একটু বাকি আছে স্যার। ভাই এখন কি বলবো, তোমরা তো মানে একটা খ্যাত টাইপের পোলাপানের মতো কাজ করতেছো আর কি। স্মার্টনেস বুঝো নাকি? শার্ট প্যান্ট ইন করলে স্মার্টনেস হয় না। স্মার্টনেস মানে হলো সেসব ধরনের চ্যালেঞ্জের মোকাবেলায় তার নিজের অবস্থাকে ঠিক রাখবে, ডেসপাইট অফ অল চ্যালেঞ্জেস হি শুড মেইনটেইন হিজ স্ট্যান্ডার্ড। তোমার প্রবলেম এন্ড সব আছে, বাট আই এম রেগুলার অন অল অ্যাক্টিভিটি। তোমরা এরকম যদি মানে ঢিলা ঢালা পোলাপানের মতো কাজ করো, কেমনে কি করবা? হ্যাঁ, তুমি আসো নাই, বাট আমি সবগুলো কভার করে নিচ্ছি, আমি পড়ে নিচ্ছি, আমার দেখে নিচ্ছি, বলে স্যার আমি ওকে না। এখন যদি না করো রে ভাই নিজে, পরে কিন্তু মুশকিলে পড়বা, কেউ তোমার আর কথা বলার মতো থাকবে না, শুধু সবাই হাসাহাসি করবে, এছাড়া আর কিছু করার থাকবে না। তুমি ছিলা না, তোমার এই অসুস্থ, এভরিথিং কারেক্ট, বাট ওটা ফ্রেন্ডের কাছ থেকে লেখে নেওয়া যায়, ভাই কি পড়াইছে না পড়াইছে আমি কিভাবে কভার করতে পারি। স্যার কালেক্ট করে নিচ্ছি স্যার, আপনি যেগুলো পড়াইছেন স্যার নোটগুলো কালেক্ট করে নিচ্ছি আমি স্যার। নোটগুলো তুমি লিখছো? স্যার লিখতেছিলাম যে স্যার। তো কয়দিন লাগে একটা ক্লাসের জিনিস লিখতে? তোমাদের সাথে নিয়ে কথা বলাটাও ডিফিকাল্ট, তোমরা মানে নিজেরা কি যে মনে করতেছো একজন, আমি কিছু বুঝতেছি না। ভেরি মানে তোমরা মাঝে মাঝে দিস ব্যাচ ইজ গুড টু সাম এক্সটেন্ট, দুই একজন মাঝে মাঝে সমস্ত উল্টা পাল্টা কইরা, এনিওয়ে তোমার ইচ্ছা, অসুবিধা নেই। এরপরে ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং দ্য ফরমেশন এন্ড অ্যাপিয়ারেন্স অফ ব্রুশ, দেখা যাচ্ছে রুল নাম্বার 11 কি আসো আজকে? রুল নাম্বার 11 ইয়েস স্যার। দেখা, তুমি কতদিন ছিল না? স্যার গতকাল ক্লাসে ছিলাম স্যার, বলছিলাম আপনাকে, জাস্ট 5 মিনিট ছিলাম না, তখন অ্যাবসেন্ট পড়ে গেছিল, লাস্টে বলছিলাম স্যার। রুল নাম্বার 12 কে? আসসালামু আলাইকুম স্যার। তুমি কতদিন ছিল না নাকি না ছিলা? স্যার আমি ছিলাম ফার্স্টে, বাট আমার নেট কানেকশন খুব প্রবলেম করতেছিল দেখে আমি লাস্ট ইয়ার জয়েন করতে পারি নাই। খুব ভালো হয়েছে, তোমাদের নেট যে কোন দিন ঠিক হবে আর তোমরা কোন দিন ঠিক হবে আল্লাহ ভালো জানে। কি লেখা আছে দেখো তো স্ক্রিনে, কি লেখা আছে এখন? স্যার এখন হচ্ছে ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং দ্য ফরমেশন এন্ড অ্যাপিয়ারেন্স অফ দ্য ব্রুইজ। ব্রুইজ, হ্যাঁ, প্রথম পয়েন্টটা কি? কোয়ান্টিটি অফ দ্য ফোর্স ইউজড। মোর ফোর্স ইউজড এন্ড যত বেশি জোরে আঘাত করবে ব্রুইশিং এর পরিমাণটা তত বেশি হবে। ঠিক আছে, রুল নাম্বার 14 আসো। 14 14 না স্যার, ও অ্যাবসেন্ট স্যার, ও স্যার পূজা, স্যার ওদের পূজা চলতেছে এর জন্য। তারপরে হলো রুল নাম্বার, এই সমস্ত লোকজনের কাজ আমি কিছু বুঝি না, পূজার বন্ধ তো কালকে। এনিওয়ে, তারপর রুল নাম্বার 15 15 আসো। 15 আছে? জি স্যার। কতদিন ছিলা? স্যার গতদিন হাফ ক্লাস পর্যন্ত ছিলাম, তারপর স্যার থাকি নাই। কেন? স্যার আমার অপারেশন ছিল তো সেজন্য চলে গেছিলাম। এখন তোমার কি অবস্থা? স্যার আলহামদুলিল্লাহ এখন ভালো। কোথায় অপারেশন হয়েছে, কিসে অপারেশন? স্যার চেস্ট অপারেশন হয়েছে। এখন তুমি সুস্থ আছো? জি আছে। কোনো সমস্যা হচ্ছে না তো? না না স্যার, আজকে ড্রেসিং আছে। আচ্ছা, আল্লাহ তোমাকে সুস্থ করে দিক ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ। তারপর রোল নাম্বার 17। আসসালামু আলাইকুম স্যার। সালাম। তুমি গত 2 দিন ছিল না ভাই, কি ব্যাপার? স্যার আমি স্যার গ্রামে ছিলাম, আর স্যার গত ক্লাস স্যার আমি আমাদের মেডিকেল আসছিলাম আম্মুকে নিয়ে। তাও তোমার আম্মুকে নিয়ে আসলে ক্লাস করতে হবে না? স্যার গাড়িতে ছিলাম স্যার, ক্লাসের সময় স্যার। হ্যাঁ, তোমরা তো পয়সাওয়ালা মনে হচ্ছে কি, এই জন্য পড়াশোনার দরকার নেই, তোমাদেরকে নিয়ে আমার কোনো কথা নেই। রোল নাম্বার 18 কি? রোল নাম্বার 18। রোল নাম্বার 18 নাই, অ্যাবসেন্ট। জি স্যার, অ্যাবসেন্ট স্যার। আর রোল নাম্বার 19। ইয়েস স্যার, আসসালামু আলাইকুম। সালাম। 2 নাম্বার পয়েন্ট কি লেখা আছে বলো তো?
Sir, quality of force, head blunt force will cause bruise, soft blunt force will not. তাহলে যদি জোরে মারে তাহলে বেশি তোমার হার্ড ব্লান্ট যদি হয় তাহলে ব্রুইজটা হবে, আর আস্তে মারলে এটা হবে না, তাই না? ইটস নরমাল। রুল নাম্বার 20। Yes, sir. 3 নম্বর পয়েন্ট কি লেখা আছে? Condition and type of tissue, vascular and loose tissue as vulva, vagina, scrotum bruise easily, tough and tight tissue as palm and sole bruise hardly. হাতের মধ্যে পামে অথবা সোলে লাগলে এটা ব্রুইজ কম হবে, কিন্তু সফট টিস্যুতে মারলে ব্রুইজটা বেশি হবে। কারেক্ট। রুল নাম্বার 39। 39 আছে? 39 না স্যার। হ্যাঁ, অ্যাবসেন্ট। জি স্যার। ওকে, রুল নাম্বার 38। 38 আছে? Yes, sir. হ্যাঁ, Sir, পড়ো। audible, sir. পড়োটা কি? সালাম পড়ো। 4 নাম্বারটা কি? 4 নাম্বার 5 নাম্বার পড়ো। Sir, age, infant, children and elderly people bruise easily than young adult. বাচ্চাদেরকে মারলে বেশি তাড়াতাড়ি হবে। সেক্স, ফিমেল বলো। Bruise easily due to delicacy of their tissues. Of the tissues, correct. Rule number 40. जी सर, अस्सलाम वालेकुम। সালাম। হ্যাঁ, দেখো এবারে 6 নাম্বার 7 নাম্বার পড়ো। Number 6, complexion. Fair-skinned individual develop bruise easily and clearly recognized than in dark-skinned people. Number 7, natural disease. Patient with purpura, hemophilia, scurvy, leukemia, proton B and vitamin K deficiency bruise easily. এটা বুঝতে কোনো অসুবিধা নাই তো, তাই না? স্কিন sir. যদি ফেয়ার সাদা যদি হয় লোক, তাইলে মারলে ভালো বোঝা যাবে। দেখো মানে একটু ফর্সা লোকে থাপ্পড় টাপ্পড় দিলে কিন্তু লাল টাল হয়ে যায়, ঠিক আছে? আবার একটু কালো মানুষ অথবা যদি নট ফেয়ার স্কিন হয় তাহলে মারলে সব ভালো করে বোঝায় না। আর ন্যাচারাল ডিজিজ প্রসিডিওর যেখানে ডাব্লিউবিসি অথবা আরবিসির মানে ব্লাড কর্পাসুলার যদি ডেভেলপমেন্টের কোনো প্রবলেম থাকে তখন তোমার ডিজিজ প্রসেসের কারণে কোনো জায়গায় তাড়াতাড়ি হবে, কোনো জায়গায় একটু কম ব্রুইশন হবে। রুল নাম্বার 29 আছে? 29। রুল 29 অ্যাবসেন্ট। হ্যাঁ, রুল 28। অ্যাবসেন্ট। 28 28 আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, দেখো 8 নম্বরে কি লেখা আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলো 28 স্যার বলো 8 নাম্বার কি লেখা আছে? Shifting, precolting, ectopic, migratory bruise. Under the influence of gravity, extravasated blood is not accumulated at the site of impact but far away. মনে করো স্যার তোমার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার রুল 29 প্রেজেন্ট। তুমি কোথায় ছিলে এতদিন? স্যার আমি ফার্স্ট দিন ক্লাস অ্যাটেন্ড করতে পারিনি, আমার আম্মু অসুস্থ ছিল, ওই জন্য আম্মুকে নিয়ে হসপিটালে থাকতে হয়েছে। আর সেকেন্ড দিন স্যার আমার বাসায় কারেন্ট আসা যাওয়া করতেছিল, ওই জন্য ওয়াইফাই কাজ করতেছিল না। ভেরি গুড। আগামী দিন কি সমস্যা হবে আগে ঠিকঠাক করে রাখো। এনিওয়ে, আমরা কি বলতেছিলাম যে মনে করো যে তোমার আমাদের ফোরহেড আছে না, কথা কি বুঝতে পারতেছো? মনে করো যে ফোরহেডের এই জায়গায় মনে করো যে স্কাল্পের এখানে কোনো ইনজুরি হলো, এখান থেকে নিয়ে তোমার টোটাল অরবিটের এই পর্যন্ত তোমার কি নাই, যে এখানে লুজ এরিয়ার টিস্যু, এখানে যদি কোনো তোমার ব্রুইশ হয় বা ব্লাড যদি এখানে এক্সট্রাভেসেশন হয়, এটা কিন্তু আস্তে আস্তে চোখের চারিদিকে চলে আসে এবং হয় কি যে এই বউনি চারিদিকে এইদিকে তোমার মানে ব্লাডটা অ্যাকুমুলেশন হয়। তাহলে ব্রুইশ হয়েছে এই জায়গায়, মানে লোকেশন অফ ইমপ্যাকশন হচ্ছে এখানে, ইমপ্যাক্ট হয়েছে মাথার উপরে কিন্তু ব্রুইশিংটা হয়েছে অরবিটাল চারিদিকে। এটাকে বলা হয় শিফটিং ব্রুইশ অর একটোপিক ব্রুইশ অর মাইগ্রেটরি ব্রুইশ। কথা কি বুঝতে পারছো? এই জন্য তোমার এক জায়গায় ব্রুইশ থাকলে আরেক জায়গায় দেখা যাবে যে তার ইমপ্যাক্ট বসে আছে, এটা হচ্ছে কি শিফটিং ব্রুইশ। তাহলে দিস আর দ্য ফ্যাক্টরস ইনফ্লুইং দ্য ইনফ্লুয়েন্সেস অফ দ্য ব্রুইশ। ক্লিয়ার সবার কাছে? রুল নাম্বার 41 বুঝতে পারছো না? রুল নাম্বার 41 জি স্যার, আসসালামু আলাইকুম। বুঝতে পারছো? জি স্যার। এটাকে আমরা কি বলি? শিফটিং ব্রুইশ অর একটোপিক ব্রুইশ অর মাইগ্রেটরি ব্রুইশ। ওকে, জি স্যার। এরপরে দেখো প্যাটার্ন ব্রুইশ। ব্রুইশ
স্যার আগের স্লাইডটা শেষ হয়নি স্যার। আরে এতক্ষণ ধরে জিজ্ঞেস করে করে গেলাম যে তাড়াতাড়ি করো। হ্যাঁ, রোল নাম্বার 1 আসছো? জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। 2 আসছো? 2 নাই? রোল নাম্বার 2। স্যার টুকে স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, স্যার আসসালামু আলাইকুম, রোল 2। রোল 2, গুড। ওকে, এটা শেষ হয়েছে, তাড়াতাড়ি করতে হবে কিন্তু। এটা লিখছো সবাই? যখন কথাবার্তা হবে, আলোচনা হবে, তুমি তোমারটা লিখে নিবা। তাইলে এই জন্য তার জন্য বলা হচ্ছে তাড়াতাড়ি হওয়ার জন্য। ক্লিয়ার? এটা হয়েছে? এই স্লাইডটা হয়েছে? জি স্যার। জি স্যার। ওকে, এরপর দেখো প্যাটার্ন ব্রুইশ, মানে যে এলাকায় মারছে ঠিক ওই এলাকার ওই ধরনের একটা সাইন হয়ে যায়। The design on the surface of the weapon may be imprinted on the bruise which is called pattern bruise. Bruise caused by cycle chain or radiator grain. চেইন দিয়া মারছে দুদিকে আলাদা করে, কি বলা হয়? প্যাটার্ন ব্রুইশ বা ইমপ্রিন্টেড ব্রুইশ। হয়েছে? এই কথাটা লেখা হয়েছে? একটু ডেসক্রিপটিভ করে আমরা এটাকে আবার একটু বলছি অন্যভাবে। এটা লিখতে দেখতে পারতেছো? রোল নাম্বার 3। জি স্যার, আসসালামু আলাইকুম। সালাম। হ্যাঁ, দেখো কি লেখা আছে এখন এই স্লাইডে। Sir, pattern bruise may indicate the nature of the weapon, especially when death occurs soon after infliction of injury. A blow from solid body such as hammer or a closed fist produces a rounded bruise. Blows with a rod, stick, or a whip procedure, two parallel linear hemorrhages, railway line or tramp line type. The intervening skin appears unchanged. Mechanism: the weapon sinks into the skin on impact so that the edges drag the skin downwards and the traction tears the marginal blood vessels. The center compresses the skin, which causes little or no damage to the vessels. When the impact is released, the blood flows back into the injured marginal zones and leaks into tissues. ওরা বুঝছো নাকি? দেখ, তুমি কি বুঝছো বলো? একটা ছবি, এটা কি সবাই লিখে ফেলছো? একটু সময় লাগার কথা। না স্যার, লিখি নাই। একটা ছবি দেখাবো। এটা কি দেখা যাচ্ছে? জি স্যার, যাচ্ছে স্যার। মনে করো একটা চেইন দিছে, বুঝছো? চেইন দিয়ে মার দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার এই দুইটার মাঝখানে ধরো তোমার মানে বড় একটা লাঠি দিয়ে বা চেইন দিয়ে মারছে, দুইটা এই যে প্যারালাল দুটো লাইন হচ্ছে। হ্যাঁ, এই জায়গায় এক্সট্রাভেশন অফ দ্য ব্লাড হয়েছে, কিন্তু মাঝখানে এই জিনিসটার মাঝখানের অংশে কি হয় নাই, আর কোনো ধরনের তোমার এক্সট্রাভেশন হয় নাই। ফলে যখন এই চেইনটা উঠায় ফেলছে তখন এই দুই দিকে দুইটা লাইন ছিল, কিন্তু মাঝখানে এই জায়গাটা নর্মাল রয়ে গেছে, মানে ব্রুইশিং মাঝখানে হয় নাই। তো এটাকে বলা হচ্ছে রেলওয়ে লাইন ও ট্রেম লাইন ব্রুইশ, যেখানে দুইটারই ইম্প্যাক্টেড পড়ে যায়। এটাকে বলা হচ্ছে প্যাটার্ন ব্রুইশ। কথা কি বুঝতে পারছো? জি স্যার। আরেকবার বুঝিয়ে দিলে ভালো হবে। জি স্যার। হ্যাঁ, কি বলা হলো যে মনে করো যে এক জায়গায় কোন একটা চেইন অথবা ধরো দুইটা এইজ আছে, মোটা লাঠি দিয়ে মার দিছে, তাহলে অথবা চেইন বোঝা নাকি? সাইকেলের চেইন বা এই ধরনের চেইন আছে না, যেখানে দুই পাশে তোমার দুই পাশে কি বলে এটাকে, তোমার হার্ড অবজার্ভার দুই পাশে আছে, মাঝখানে কিছু ফাঁকা আছে। তখন হচ্ছে কি যখনই তাকে হিট করছে এই সময় এই দুই পাশে যেখানে যে হিট লাগছে এই দুই জায়গায় তোমার ব্লাডটা এক্সট্রাভেশন অফ ব্লাড হয়েছে, মানে ব্রুইশ হয়েছে, কিন্তু মাঝখানের এই জায়গায় আর কোনো ব্লাড ভেসেল থেকে কোনো কিছু বের হয়নি। ফলে দুই দিকে দাগ পড়ে যাচ্ছে আর মাঝখানটা খালি রয়ে যাচ্ছে। এবং এটা অনেকটা কি ধরনের অস্ত্র দিয়ে মারছে দেখলে এটা বোঝা যাচ্ছে যে এই ধরনের জিনিস দিয়ে মারছে। কথা কি বুঝতে পারছো? এটাকে বলা হয় রেল লাইনের মতো। রেল লাইনে কি হয়, দুই পাক ফাঁকা আছে না, এটাকে বলা হচ্ছে রেল লাইন রেলওয়ে লাইন ব্রুইশ ও ট্রেম লাইন ব্রুইশ। এখন কি বুঝতে পারছো কথাটা? জি স্যার। ওকে।
দেখো এই কথাটা এখানে বলা হচ্ছে জাস্ট ডেসক্রিপটিভ টাইপ যে blows with a rod, stick or whip produces two parallel linear hemorrhages, railway line or tram line type. The intervening skin appears unchanged. এটার মাঝখানের স্কিনটা সমান রয়ে গেছে। এটা বিষয়টা কি, the weapon sinks into the skin on impact, but so that the edges drag the skin downwards and traction tears the marginal blood vessel. মানে দুই সাইডের ব্লাড ভেসেল গুলোকে তোমার কি করছে, টিয়ার হয়ে গেছে, ছিঁড়ে গেছে। আর সেন্টার কম্প্রেস দ্য স্কিন হুইচ কজেস লিটল অর নট ড্যামেজ, মাঝখানে কোনো ড্যামেজ হয় নাই, ফলে এই ধরনের ট্রেম লাইন ব্রুজটা তৈরি হয়েছে। আমার কথা বুঝতে পারছো? রুল নাম্বার 42। জি স্যার। বুঝতে পারছো? ক্লিয়ার হয়েছে তোমার কাছে? জি স্যার। 43 আসো। জি স্যার। দেখা হয়েছে এটা? না স্যার। ওকে, লিখে নাও। রুল নাম্বার 21 আসো। 21, জি স্যার আছে। 22, জি স্যার আছি। তুমি লিখতেছো? জি স্যার। 23, 23 নাই। 23 স্যার অ্যাবসেন্ট। 24 জি স্যার। লিখছো? জি স্যার লিখতেছি। আচ্ছা 25 ইয়েস স্যার। লিখতেছো? জি স্যার। ওকে, এটাকে আমরা কি ব্রুইজ বলতেছি? প্যাটার্ন ব্রুইজ। আরেকটা নাম কি বললাম? রেলওয়ে লাইন অর কি? এই যে এটা কি লেখা হয়েছে? ট্রাম লাইন টাইপ। ট্রাম লাইন টাইপ ব্রুইজ। কারণটা কি? স্যার রেল লাইনের মতো স্যার দুইটা দাগ হয়েছে। কারণটা কি? দুই সাইডে তোমার যে এইজ যেটা আছে, দুই পাশের ওই অংশটা কি হয়, স্কিনের এক্সট্রাভেসেশন হয়, কিন্তু মাঝখানে আর কি হয় না, কোনো ধরনের ইনজুরি হয় না, ফলে এটা রেল লাইনের দুটো প্যারালাল লাইনের মতো দাগ হয়, যেটাকে আমরা বলি কি ট্রাম লাইন ব্রুইজ অর রেলওয়ে লাইন ব্রুইজ। ওকে, ইয়েস স্যার। এটা কি লিখছো পুরোটা? হইছে? Can you go for the না স্যার next? লিখতেছি। জি স্যার। ওকে, এরপরে না এই স্যার লাইনে হয় নাই। আরে স্যার লিখাই নেই স্যার কেন? দাঁড়া এক মিনিট, একসাথে দিয়ে দিই তাহলে। জাস্ট আ সেকেন্ড। It's okay. No need the next slide. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার রুল 18 স্যার। রুটিনের সমস্যা কি? স্যার আমি ফার্স্টের দিক থেকে প্রেজেন্ট ছিলাম, হঠাৎ করে নেট কানেকশন লস্ট হয়ে গেছিল। আর কত দিন? স্যার আমি একটু ঢাকায় ছিলাম আম্মুর ট্রিটমেন্টের জন্য, ক্লাসে অ্যাটেন্ড করতে পারিনি।
আমিও ভাই সব বক্তৃতা আগে হয়ে গেছে, শুনে নিও। এখন যেহেতু অনলাইন সুযোগ আছে বিভিন্ন জায়গা থেকে অংশগ্রহণ করার, ট্রাই দিস ওয়ান, ডোন্ট ট্রাই টু মিস ইট প্লিজ। ওকে, এটা হয়ে গেছে, লিখছো সবাই? জি স্যার। ওকে, এরপরে আমাদের কয়েকটা বিষয় সেম আগে মনে আছে, এজ অফ দ্য অ্যাব্রেশন। জি স্যার। রুল নাম্বার 50 আসো? জি স্যার। বলতে পারবা এজ অফ অ্যাব্রেশন মনে আছে? জি স্যার। রুল নাম্বার 49। জি স্যার আছে স্যার। 49 বলতে পারবা অ্যাব্রেশনের এজ গুলা? কালার চেঞ্জ দেখে বোঝা যায়, তাই না? ওইটা ছিল কি, অ্যাব্রেশন মানে হলো বাইরের ব্রিচ অফ কন্টিনিউটি নষ্ট, মানে কন্টিনিউটি ছিল না, ব্রিচ অফ কন্টিনিউটি হয়ে গেছে। আর ব্রুইশের ক্ষেত্রে কি হয়, ইন্টারনালি ইনজুরি হয় অথবা এক্সট্রাভেশন অফ দ্য ব্লাড হয়, কিন্তু বাইরের স্কিনটা নষ্ট হয় না, তাই না? এই জন্য তোমার এখানে ব্লাডের মধ্যে চেঞ্জ গুলি হয়। এখানে দেখো কি লেখা আছে, যে যদি ফ্রেশলি প্রডিউসড হয় তাহলে ব্রাইট রেড অক্সিজেনেটেড ব্লাড, few hours to 3 days ব্রুইশ ডিঅক্সি হিমোগ্লোবিন, মানে অক্সিজেন সরে গেল। তারপরে ব্রুইশ কালারের জন্য ব্রেকডাউন হিমোসাইডারিন 4 to 5 days, দেন গ্রিনিশ হয়ে গেল বিলিবার্ডিন 5 to 6 days, আবার বিলিরুবিন হয়ে গেল, হেমাটোরিন হয়ে গেল কত 7 to 12 days, আর 2 weeks পরে গেলে নরমাল। তাহলে এই ব্রুইশের দেখে তোমার এজ অফ দ্য ইনজুরি বোঝা যাবে। ঠিক আছে, 48 লিখতেছো? Yes, sir. বুঝছো নাকি কি বলছি? জি স্যার। 47 আসো, আজকে না অ্যাবসেন্ট? Rule 47. 47 is absent, correct? স্যার পার্টিসিপেন্ট স্যার শো করতেছে 47 কে। এটা গত 2 দিনই ছিল না। স্যার পার্টিসিপেন্ট আছে স্যার, মানে স্যার কানেক্ট আছে ক্লাসে। হ্যাঁ, কানেক্ট থেকে অন্যদিকে কোনো মানে কনফারেন্সে বক্তব্য দিচ্ছে এরকম নাকি? নড়া কি নাম এটার? ওর নাম কি? স্যার ওবায়দুল্লাহ বাবর। ওবায়দুল্লাহ বাবর, কথা বলতে বলবো ক্লাসে পড়ে আমার সাথে। 46 আছে নাকি? 46? জি স্যার, আসসালামু আলাইকুম। সালাম। 45? জি স্যার আছি স্যার। 44? জি স্যার, আসসালামু আলাইকুম। সালাম। কি লেখা দেখো তো, এজ অফ দ্য ব্রুইশ কিরকম ইয়ে করবা, কিভাবে বোঝা যাবে? স্যার কালার চেঞ্জ দেখ। কালার চেঞ্জ দেখে, হ্যাঁ কালার চেঞ্জ থেকে দেখে আমরা কি বলবো, যে একদম ফ্রেশ হইলে মাইট দিয়ে আছে কি কালার হবে? ব্রাইট রেড। তারপরে 3 দিন পর্যন্ত কি কালার হবে? ব্লুইশ ডিঅক্সি হিমোগ্লোবিন। তারপরে 4 to 5 days হচ্ছে স্যার ব্লুইশ ব্ল্যাক অর ব্রাউন হিমোসিডাইন এর জন্য। তারপর হচ্ছে 5 to 6 days হচ্ছে গ্রিনিশ বিলিবার্ডিনের জন্য। বিলিবার্ডিনের জন্য, হ্যাঁ বাই প্রোডাক্ট অফ হিম আর গ্লোবিন, তাই না? হিম ভেঙে কি হয়, এই ব্রেকডাউনের মাধ্যমে বিলিবার্ডিন হয়। আর এরপরে বলা হয় কি, যে এটা ইয়েলো পিগমেন্ট হয়ে যায়, যেটা হিমাটোটিন বা বিলিরুবিন। ঠিক আছে, 7 to 12 days, এবং আস্তে আস্তে নরমালে চলে আসে 2 weeks। কথা কি বুঝতে পারছো? জি স্যার। সবাই লেখা হয়েছে? হ্যাঁ, রুল নাম্বার 33 লেখা হয়েছে তোমার? 33? Yes sir, লিখছি স্যার। তারপরে 32? জি স্যার লিখছি। 31? Yes sir, লিখছি। 30? জি স্যার লিখছি। Okay, let's go for the next one. তারপরে medical legal importance of bruise. Generally bruise is simple, okay, but extensive bruise may cause death or endanger life. কদিন আগে দেখছো যে সিলেটে একটা ছেলেকে মাইরা দিছে পুলিশ, লাঠি দিয়ে মাইরা, দেখছো নাকি? পত্রিকায় আসছে না? জি স্যার। ওইটা কিন্তু এক্সটেন্সিভ ব্রুইশের কারণে সে মারা গেছে। হ্যাঁ,
মানে extravasation of blood is more than 2 liters এবং এরপরে তোমার মানে ব্লাড ভেসেল থেকে বের হয়ে গেছে and then মানে combined effect of neurogenic এবং তোমার hypovolemic শকের কারণেই মারা গেছে। So extensive bruise may cause death or endanger life. Surface bruise may be the external phenomenon of serious internal injury. ভিতরে কোনো একটা বড় ধরনের আঘাত হয়েছে, এটার ম্যানিফেস্টেশনটা বাইরের ইনজুরি বাইরের ব্রুশ দিয়ে ওটা অনেক সময় বুঝাইতে পারে। Generally, bruise is either accidental or homicidal, except in suicidal fall from the height or suicidal jumping in front of a vehicle. উপর থেকে লাফ মারছে অথবা তোমার মানে গাড়ির সামনে বা ট্রেনের সামনে আছে না, পড়ে গেছে, তখন কিছু ব্রুশ হইতে পারে। আনলে ম্যাক্সিমাম ক্ষেত্রে রেগুলার হোমিসাইডাল মারছে অথবা অ্যাক্সিডেন্টাল হয়। False bruise may be produced by application of some chemical or plant juice. False bruise তৈরি করে মানুষের উপরে দিতে পারে। Pattern bruise may help to identify the weapon causing injury. Roll number 27 আসো। জি স্যার, আসসালামু আলাইকুম। কি বলছিলাম আমরা একটু আগে যে প্যাটার্ন ব্রুশটা কি? So pattern bruise is the design on the surface of the weapon may be imprinted on the bruise, which is called pattern bruise. মানে প্যাটার্ন ব্রুশ দেখে কোন ধরনের উইপন দিয়ে মারছে এটা আমরা কি করতে পারবো, আইডেন্টিফাই করতে পারবো। Medically, pattern bruise may help to identification of the weapon causing the injury. কথা কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তারপর রোল নাম্বার 26। আসসালামু আলাইকুম স্যার। সালাম। হ্যাঁ, 6 নম্বরটা কি বলা হচ্ছে? স্যার বুঝি নাই। নাম্বার 6, মেডিকেল ইম্পর্টেন্স অফ নাম্বার 6 কি লেখা আছে? Age of injury may be determined from color change. আমরা একটু আগে বলছি না কালার চেঞ্জে যে বিভিন্ন ধরনের আমাদের হিমোগ্লোবিনে কি আছে, অক্সি হিমোগ্লোবিন, তাই না? হিমোগ্লোবিন। তাহলে হিমের মধ্যে যে মানে আয়রন সহ বাকি যে বিষয়গুলো যখন ধীরে ধীরে ডিজেনারেশন হয়, চেঞ্জ হয়ে যায়, তখন কি হয়, সেম স্টাইলে যখন ব্লাডটা ভেসেল থেকে বাইরে আসছে, সেম হিমোগ্লোবিনটা ভাঙবে। প্রথমে অক্সিজেন সহ ছিল, অক্সিজেন আলাদা হবে, তারপরে হিমের মধ্যে চেঞ্জ হবে, এক সময় গ্রিনিশ অ্যাপিয়ারেন্স হবে, এক সময় ইয়েলোইশ অ্যাপিয়ারেন্স হবে। হ্যাঁ, এই আলোকে কি করা যায়, এইটা নির্ধারণ করা যায় ডিউ টু দ্য চেঞ্জ অফ দ্য হিমোগ্লোবিন ইনসাইড দ্য অর হিম ইন দ্য এক্সট্রাভেসেলার ব্লাড। কথা কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তারপরে রোল নাম্বার 16 নাই। রোল নাম্বার 16 অ্যাবসেন্ট। 16 নাই নাকি? আমার কথা শোনা যাচ্ছে না? স্যার 16 নাই। হ্যাঁ, 16 নাই স্যার, দেখা যাচ্ছে না পার্টিসিপেন্টে। আচ্ছা, তাহলে এখানে কি বলা হচ্ছে? রোল নাম্বার 13 বলো। আসসালামু আলাইকুম স্যার। সালাম। The degree of violence may be determined by their sizes. মানে কি? স্যার ব্রুইসের সাইজ দেখে স্যার ভায়োলেন্সটা বোঝা যাবে। জি স্যার। আচ্ছা, তারপরে 8 নম্বরে কি লেখা আছে বলো? রোল নাম্বার 10। Sir, character and manner of injury may be known from its distribution. হ্যাঁ, বলো কি লেখা আছে? ম্যানুয়াল স্ট্র্যাঙ্গুলেশন মানে in manual strangulation, the position and number of bruises may give an indication of method of attack or the position of assailant. আচ্ছা, কোন পাশ থেকে মারছে বা কোন দিক থেকে আসছে এটা ব্রুইসের চিহ্ন দেখে বোঝা যেতে পারে, যদিও ইট ইজ নট রিমার্কেবল। এরপরে then sir, bruising of the arm may be a sign of restraining a person. কারণ হাতে ধরে ধরছে, তাহলে সে চাচ্ছিল সেভ হওয়ার জন্য, তাহলে এখানকার এই মার্কগুলা বোঝা যাবে যে he wants to save himself. তারপরে bruising on the shoulder blade indicates firm pressure on the body against ground. কাউরে নিচে দিয়ে এরকম মারতেছে অথবা ওয়ালের মধ্যে ধাক্কা দিয়ে, তখন এই সমস্ত জায়গায় কি হবে, ব্রুইশগুলি পাওয়া যাবে। তারপরে bruising of thighs, especially inner specs and genitalia, indicates sex offense. ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো হলো মেডিকেল, মানে ব্রুইশের অবস্থান দেখে তুমি কি করতে পারবা যে কি ধরনের ক্রাইম করছে, এই জিনিসটা কোনো কোনো ক্ষেত্রে বোঝা যাবে। স্যার আগের স্লাইডটা একটু করে আগের স্লাইডটা লাস্টে
এই 22 আছে নাকি বক্তা না? জি স্যার। 22 তুমি জি তো স্যার। বক্তা লিখতেছো সব? জি স্যার। প্রথমে তুমি বক্তৃতা দিয়েছিলে না, তুমি তো নাকি ভুল করতেছো? স্যার আমি বক্তৃতা দিচ্ছিলাম। হ্যাঁ, খুব ভালো এক্সপ্লেনেশন দিছিলা। হ্যাঁ, আসো তো ক্লাসে। জি স্যার। স্যার ওকে, হয়েছে? এটা 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 লিখছো? জি স্যার। Character and manner of the injury কি হবে? May be known from its distribution. একটু দিলে ভালো হবে। আবার সময় কিন্তু কমে যাচ্ছে। হ্যাঁ, এটা হয়েছে না? এটা লিখছো? এটা হয়েছে? No, sir. How no, sir. No, sir. রোল নাম্বার 9 আছে নাকি? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। 8 আসসালামু আলাইকুম স্যার। লিখতেছো ভাই তুমি? জি স্যার। রোল নাম্বার 4 5 আছে? আচ্ছা স্যার। 5 জি স্যার 5। তোমার নাম কি? স্যার নাদিম আব্দুল্লাহ ফারহান। তিনটা নাম, নাদিম, আব্দুল্লাহ, ফারহান নাকি? জি স্যার। সবগুলো অর্থ জানো? স্যার আব্দুল্লাহ তো আল্লাহর বান্দা আর ফারহান তো খুশি, এটা জানি। নাজিম তো স্যার জানি না। কালকে জানাইও। আচ্ছা স্যার। ঠিক আছে? জি স্যার। নাকি নাদিম কাউরে বলো না, মানে খুশিটাই ঠিক আছে। আবার যদি লিখছে জি সবগুলি? স্যার লিখছি। রোল নাম্বার 47 কি লাইনে আসছে না এখনো বসে আছে? ওবায়দুল্লাহ বাবর। সালাম আলাইকুম স্যার। এই তুমি কই ছিলা? স্যার ফোন আসছিল তো, কল ইয়া গেছে, আর মানে আওয়াজ আসতেছিল না, আবার লিফট দিয়ে আবার ঢুকছি। তোমার ডেইলি ফোন আসে নাকি? তুমি আগের দুইটা ক্লাসে ছিলে না, ঘটনা কি? স্যার গত ক্লাসে ছিলাম স্যার, লাস্টের দিয়ে ছিলাম না। তুমি কি মানে বুঝতেছি না, তোমার মানে বোঝা যায় চাওয়াজ টাইপের নাকি কি? এই ক্লাসে থাকো না, আরেক ক্লাসে ফোন আসে, তোমার এগুলা কেমনে কি করে লিখছো নাকি? গত দুই ক্লাসে তো ছিল না। হ্যাঁ, তোমার খাতা দেখাও, তোমার খাতা দেখাও, লেখা হয়ে গেছে এটা? এটা লেখা হয়ে গেছে সবার? জি স্যার। জি স্যার। স্যার একটু বাকি। এই 47 খাতা দেখাও দেখি, কই? আমার টেলিফোন আসছে মনে হয়। কই 47 সাহেব? 47 জি স্যার। কই তোমার খাতা দেখাও, লিখছো নাকি যা বলা হচ্ছে এই দুই দিনে? জি স্যার লিখতেছি স্যার। কতটুকু লিখছো? আবার আবার ভিডিও অন করে দিচ্ছে, এখন আবার ফোন আসছে। এই তোমার খাতা কই? স্যার খাতা আছে স্যার। খাতা কই দেখাও না। তোমার কথাবার্তায় তোমার এটা চাওয়া মনে হচ্ছে, আল্লাহ ভালো জানে, বোঝাও মুশকিল তো। খাতা কই তোমার? এখন তোমার আব্বা আম্মাকে দিয়ে চেক করাইয়া পাশে কোথায় বাসায় থাকো না কই থাকো? স্যার বাসায়। এখন কিন্তু তোমার আব্বাকে দিয়ে চেক করে এটা তুমি ইমেইলে স্ক্যান করে পাঠাইতে হবে, কিন্তু এই লাইনে চলে যাচ্ছ কিন্তু। আগের দুই দিনের লেখা লিখছো সব? স্যার
আগে লিখি নাই স্যার। তুমি কারে ফাঁকি দিচ্ছ, আমাকে না তোমাকে? সত্যি কথা বললো, তোমার নিজস্ব অনুভূতি কি? বলে আরে স্যাররা তো আছে অনলাইনে, আমি ফাঁকি দিলে আমি কত বুদ্ধিমান, আমার বুদ্ধি রাখার জায়গা নাই, ব্যাংকে আলাদা অ্যাকাউন্ট করতে হবে যে বুদ্ধির অ্যাকাউন্ট। তোমার ঘটনা কি? তুমি ভাই ক্লাসে ছিল না, তারপর তুমি লিখবা না, এগুলো কি করতেছো? কোনো সমস্যা আছে তোমার, বলো। স্যার নাই স্যার। তো এরকম করতেছো কেন? তুমি কালকে এই 2 দিনের ক্লাসে যাও, সব লেখা আমাকে মানে তুমি দেখাবা, ঠিক আছে? জি স্যার। রোল নাম্বার 47। আচ্ছা, এটা কি লেখা হয়েছে সবার? জি স্যার। হয়েছে না? জি স্যার। Okay, can you go for the next one? Yes sir. Yes, sir. এরপরে দেখো ব্রুইশ যেটা বলছিলাম, আর মানে আটা বলা ছিল অ্যাব্রাশন। তো অ্যাব্রাশনের থেকে ব্রুইশ ইজ লেস ভ্যালু দুই একটা কারণে। দেখো রোল নাম্বার 47 পড়ো কি লেখা আছে এখানে। এই 47 এখন আবার অফলাইন হয়ে গেছে কিনা আল্লাহ জানে। 47 সে রিল্যাক্স হয়ে গেছে, মনে করছে একবার জিজ্ঞেস করে শেষ হয়ে গেছে মনে। এই 47 কি লেখা আছে পড়ো। Sir, bruise are of less value than abrasion because they may not appear at the site of injury due to gravitational shifting of blood. A deep bruise may take 2 hours to 1 to 2 days to appear or may not appear externally at all. Their size may not correspond to the size of the weapon. They do not indicate the direction of forces. একটা ভূতা অস্ত্র দিয়ে মারলে কি কি হইতে পারে? জি স্যার। একটা ভূতা অস্ত্র ইংলিশ কি? ভূতা অস্ত্র ইংলিশ কি? স্যার ব্লান্ট নাইফ। ব্লান্ট নাইফ হয় না, ব্লান্ট আবার নাইফ তো তোমার শার্পই হবে। ভূতা নাইফ, আচ্ছা এটা বলছো ভালোই। নরমালি কি ব্লান্ট উইপন, তাই না? ব্লান্ট কোনো উইপন দিয়ে যদি কাউকে আঘাত করে, ব্লান্ট ফোর্স ইনজুরি, তাহলে কি কি হইতে পারে? স্যার অ্যাব্রেশন হবে। তারপরে স্যার ল্যাসারেশন, স্যার কনটিউশন, স্যার ফ্র্যাকচার অর ডিসলোকেশন। ডিসলোকেশন কেউ সাহায্য করছে নাকি না? তুমি বলতে পারছো? স্যার এটা কালকে ওদিন ক্লাসে ছিলাম স্যার। তোমার দুইটা ক্লাসে দেখে অ্যাবসেন্ট দেওয়া, ঘটনা কি? গত ক্লাসে ছিলাম স্যার, ওইটা আমি শুনছি স্যার, সহজে জিজ্ঞেস করতেছিল। তোমার কথাবার্তা মনে হচ্ছে ইউ আর এ গুড স্টুডেন্ট, বাট ফাঁকিবাজির হালকা বিষয় আছে, বাট ইউ আর এ গুড। আমার মনে হয় তুমি লাইনে আসো, কিন্তু তোমার একটা ব্লান্ট ফোর্স দিয়ে কিছু পিটাইলে ঠিক হয়ে যাবে। ওই লাইনের মনে হচ্ছে, তুমি ছাত্র মনে হচ্ছে ভালো, আমি তো দেখি নাই, বাট তুমি জিনিস মনে হয় ঠিক আছে, তোমার স্ক্রু টু টাইট দিতে হবে আর কি। ব্রুইশ আর ল্যাসারেশনের মধ্যে ডিফারেন্সটা কি বলো তো? এই বাবর। জি স্যার। অ্যাব্রাশন আর ব্রুইশ ডিফারেন্সটা কি? বেসিক ডিফারেন্সটা কি? অ্যাব্রাশন আর ব্রুইশ বেসিক ডিফারেন্সটা কি? স্যার ব্রুইশ স্যার ইন্টারনালি হয়। ইন্টারনালি বলতে কি? স্কিনের ব্রিচ অফ কন্টিনিউটি ভিতরে স্যার, মানে আর অ্যাব্রেশনটা বাইরে থেকে বোঝা যাবে স্কিনের। এটার উপরে এপিডার্মিস অথবা তোমার উপরে লেয়ারটা কি হয়ে যায়, রাবিং অফ দ্য স্কিন হয়ে যায়, হ্যাঁ। আর এখানে কি হয়, এক্সট্রাপেসেশন অফ দ্য ব্লাড আন্ডার দ্য স্কিন। যদি এটা ইন্টারনাল অর্গানে হয় তখন আমরা এটাকে কি বলি? ইন্টারনাল অর্গানে হলে আমরা কি বলি? ব্রুইশ বলি স্যার, ব্রুইশ। ধর মনে করো লিভারে মানে বাইরে তুমি লাঠি দিয়ে মারছে পেটের এখানে, ভিতরে লিভারের মধ্যে ব্রুইশ হয়েছে, এটাকে আমরা কি বলি ইন্টারনাল অর্গান হলে? স্যার কনটিউশন। কনটিউশন, ভেরি গুড, এই জিনিস ঠিক আছে মনে হচ্ছে। আচ্ছা, তো লেখা হয়েছে এটা দেখা যাচ্ছে নাকি? আমরা এখানে কি লিখছি? হাইপোস্টেসিস এন্ড ব্রুইশ। একটা ডেড বডি যদি ডিপেন্ডেন্ট পার্টে রাখা হয়, তো ডিপেন্ডেন্ট পার্টে তার
করে ওখানে আবার একটা ব্লুইশ লাইক একটা ইয়ে হয়, এটাকে আমরা কি বলি? সবাই রাস্তায় নেমে গেছে নাকি? সাউন্ড কন্ট্রোল করো না। মিছিল দিবা? প্রবলেম? বুঝতেছি না, কোনো সমস্যা নাকি? স্যার একজন স্যার আনমিউট করে রাখছে স্যার। রোল নাম্বার কত এটা? সঞ্জিদা আলম। স্যার রোল 16 স্যার, 16। সেটা অ্যাবসেন্ট, কিন্তু সে কি আছে, জয়েন করছে? এনিওয়ে মেবি শি ইজ ট্রাইং টু জয়েন। ওকে, আমরা কোনটা বলতেছিলাম? আমার কথা কি বোঝা যাচ্ছে? এটাকে আমরা কি বলি? পোস্টমর্টেম হাইপোস্টেক্সিস। মনে আছে নাকি? যে যে কোনো স্যার নিশ্চয়ই পড়াইছিল, ডেড বডি যদি কোথাও রাখা হয় তাহলে কি হয়? গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে, গ্র্যাভিটির কারণে অনেক সময় ব্লাড বা ইত্যাদি নিচে নামতে পারে। তখন তোমার ডিপেন্ডেন্ট পার্টের মধ্যে ব্রুইশ লাইক ইয়ে মনে হয়, কিন্তু এটা আসলে ব্রুইশ না। তো এটা কিন্তু অনেক সময় কি হয়? মিস ইন্টারপ্রিটেশন হয়। এখানে যেটা বলতেছে, কজ or distension of the vessels with blood and due to rupture of the vessels, site most dependent part at around the site of the injury. Appearance, no elevation of the involved area and এটা elevated হয়, no abrasion থাকে না, maybe abrated বুশের পাশে, clearly defined, not defined. Incision দিলে এটা ইম্পর্টেন্ট হচ্ছে, blood is seen in the blood vessels which can be easily washed away যদি hypostasis মারা যাওয়ার পরে। আর নরমালি যদি হয় তাহলে extravascular blood is seen which is clotted and cannot be easily washed away. পোস্টমর্টম করার সময় আমরা করি কি, এগুলোতে ইনসিশন দেওয়া হয়, হ্যাঁ, and color bluish purple and different color থাকে। কথা কি বুঝতে পারছো? তাহলে হাইপোস্টেসিস এবং ব্রুইশ এই দুটো আমাদের জন্য মানে পোস্টমর্টম করাকালে কোনো যেন কনফিউশন না হয়। লিখে ফেলছো এটা? স্যার লিখতেছি। নো স্যার। It's okay, done? No sir.
হয়ে গেছে? Yes, sir. জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য, বাট কেউ কি রেকর্ড করতেছে নাকি এখনকার? এটা রেকর্ড, এনিওয়ান ডুইং রেকর্ড? জি স্যার। ওকে, রেকর্ডিংটা একটু অফ করে দাও। আমি জাস্ট বোঝাবার জন্য এটা ছবি দেখাচ্ছি, নট ইট রেকর্ডিং। হ্যাঁ, দেখো মানে তোমার ব্রুইশের কারণে অনেক সময় আমি দেখি পাই কিনা, তো মানে এটা তোমার বাসা বই থেকে দেখে নিবা, মানে ইরেগুলার আন্দাজে, মানে এমনি ফেক করে লোকজন আইসা তাকে তোমার ইয়ে করতে চায়, তখন এগুলা বোঝা যায় যে কোনটা আর্টিফিশিয়াল আর কোনটা অরিজিনাল ব্রুইশ ডিউ টু দ্যাট সিচুয়েশন। এনিওয়ে, আমরা কি আছে কি 1 ঘন্টা 2 ঘন্টার ক্লাস? স্যার 1 ঘন্টায় স্যার। কি আমরা লেসারেশন শুরু করব নাকি ফর নেক্সট ডে? Sir, next নেক্সট ডে স্যার। Yes, sir. আমাদের গতদিনের ওই যে বেলাল কি ক্লাস নিছিল এটা? Yes, sir. জি স্যার। কেমন হইছে? Sir, ভালো। স্যার ভালো হইছে। আচ্ছা, আজকে তাহলে এখানে অ্যাবসেন্ট হলো রোল নাম্বার 6, কারেক্ট? Yes, sir. 6 is absent. Yes sir, 6 absent sir. Then 14 is absent নাকি? Yes. তো 11 12 কি কতদিন প্রেজেন্ট ছিল? হ্যাঁ, জি স্যার প্রেজেন্ট ছিল। জি স্যার। মাঝে মাঝে। তারপরে হলো রোল নাম্বার 16 আজকে কি লাইনের শব্দ শুনছি। তারপরে তোমার রোল নাম্বার 18 কি অ্যাবসেন্ট নাকি না আছে? স্যার প্রেজেন্ট আছে। 23 নাম্বার অ্যাবসেন্ট না? রোল নাম্বার 23? জি স্যার, absent 23. 23 absent. Then তোমার উপর থেকে আর absent কে আছে? 37 is absent, correct? না স্যার 37 আছে। ওই সময় কোথায় ছিলে? তোমাকে যখন ডাকলাম স্যার তো কলেজ থেকে কল দিছিল, তো কলেজে যাওয়া লাগছে স্যার টিউশন ফির ব্যাপারে কথা বলতে। তো তুমি তো ক্লাসে ছিলে না, কখন ঢুকছো এসে? আমি স্যার ঢুকছি আধা ঘন্টার মতো হয়েছে, আর একটু কম হয়েছে স্যার। 39 তো অ্যাবসেন্ট মনে হচ্ছে না? 39 আছে? স্যার 29 আছে স্যার। হ্যাঁ স্যার ও আছে স্যার, পার্টিসিপেন্ট শো করতেছে। 39 আছে? কথা বলো না কেন? কথা না বলো তো বোঝা গেল না আছে কিনা। স্যার 39 absent স্যার। 39 অ্যাবসেন্ট। তুমি কার কথা বলছো? 29 এর কথা বলতেছো? 29 তো প্রেজেন্ট দেওয়া হয়েছে। 29 নাই? আছে স্যার। 29 আছে স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, সো নেক্সট ক্লাস কবে? মঙ্গলবারে আছে? জি স্যার। মঙ্গলবারে কার ক্লাস এটা? স্যার বেল স্যারের ক্লাস। ওকে, ইনশাআল্লাহ। আমরা তো 2টা ক্লাস পিছিয়ে গেলাম, এটা কোনো এক সময় কভার করতে হবে, বিকজ মানে লেসারেশন এবং ইনসাইজ ডোন দুইটাই তো আজকের মধ্যে শেষ হওয়ার কথা ছিল। উইল সি ইনশাআল্লাহ। ওকে, কারো কোনো কথা আছে? কেউ কিছু বলবা? কেউ কিছু বলবা নাকি? স্যার না স্যার। 25 আসিফ, কিছু বলতে যাচ্ছ? না স্যার। ওকে, থ্যাংক ইউ, জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।